যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য 11 জুনের বাজেটে 35,000 কোটি টাকা বরাদ্দ থাকতে পারে। নবম পে স্কেল অর্থাৎ 9th পে স্কেল বাস্তবায়িত হতে পারে 3 বা 2 ধাপে। এখন প্রশ্ন হলো, নবম পে স্কেল বাস্তবায়ন হলে পে ফিক্সেশন কিভাবে হবে? আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, যদি নতুন পে স্কেল চালু হয় তাহলে আমাদের পূর্ববর্তী ইনক্রিমেন্টগুলো থাকবে কিনা, অথবা সেই ইনক্রিমেন্টগুলো নতুন পে স্কেলের সাথে কিভাবে সমন্বয় করা হবে। আজকের ভিডিওতে আমরা এই বেতন নির্ধারণী বা পে ফিক্সেশন নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। বরাবরের মতো যেটা দিয়ে শুরু করি, আজকে একটু সেটা পরে বলবো, কিন্তু আজকের ভিডিওটা অনেকটাই গাছে কাঁঠাল গোপে তেল। আপনারা অনেকে মন্তব্য করবেন, তো আপনাদের পক্ষ হয়ে আমি সে মন্তব্য করে দিলাম। অর্থাৎ পে স্কেলের খবর নেই, উঠছে ঋতুর বিয়ে। মানে পে স্কেলের খবর নেই, আমরা পে ফিক্সেশন নিয়ে আছি। আসলে হয় কি, যে আমরা পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা বা পে স্কেল নিয়ে আমরা যে দুশ্চিন্তার মধ্যে আছি, এর মধ্যে যদি মানে নিজেরা যদি বসে বসে একটু পে ফিক্সেশন করি, যখন দেখবো যে বেতনটা একটু বাড়বে, তখন একটু ভালো লাগলেও লাগতে পারে। আর আরেকটি কথা যেটা, যে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা যারা আমার পাঠঘরের ভিডিও দেখছেন আগ থেকে, যে পে স্কেল নিয়ে আমি যখন শুরু থেকে এই কথা বলি, যে কিছু কিছু জায়গাতে আমার কিছু বিরোধিতা ছিল, বা কিছু কিছু জায়গাতে আমি বলেছিলাম এটা হবে না। ওপেনে এরা হয়তো বা সবসময় বলতে পারেনি, কিন্তু ব্যক্তিগতভাবে যারা যোগাযোগ করেছেন তাদেরকে আমি বলেছি, এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এটা কোনো গায়েবী এলেম না, বা আমি সুপি টাইপের কোনো মানুষ না, খুবই সাধারণ একজন মানুষ। আর কতটা সাধারণ মানুষ সেটা আপনাদের সাথে ভিডিও করতে গেলেই বোঝা যায়, যে এত সাধারণ না হলে তো আপনাদের এত ভালোবাসা সেটা পেতাম না। তুই একজন মন্তব্য করেন, সেটা 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 সেটাও আমার ভালো লাগে। অর্থাৎ সব মিষ্টির ভিতরে যদি একটু সামান্য নোনতা জিনিস না থাকে, তাহলে সেটা তো ভালো লাগে না, সেটাও আমাদের একটা সৌন্দর্য। তো তারপরও পে স্কেল যখন ইনশাল্লাহ আমরা পাবো এবার, স্বাভাবিকভাবে ফিক্সেশনের প্রশ্নটা আসবে, যে পে স্কেল আসলে কীভাবে ফিক্সেশন করা হয়। এইটা নিয়ে আমি আর আগে 2-3টা ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওগুলো হয়তো বা পেছনে পড়ে গিয়েছে। আপনারা মানে আবারও মন্তব্য করবেন যে এক বিষয় নিয়ে এতবার ভিডিও দেওয়ার দরকারটা কি। আসলে ভাই, বাংলাদেশে 20 লাখ সরকারি কর্মচারী চাকরি করে, সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিওগুলোতে পে ফিক্সেশন নিয়ে, সেটা খুব সম্ভবত আমার, যেটা 2.25 লাখ, মানে আমার বলতে আপনাদের পাঠঘরের, কিন্তু মাঝখানে আরও 20 লাখ তো লোক রয়ে গিয়েছে, যারা শুধু সরকারি চাকরিজীবী, কিন্তু এর বাইরেও তো আরও মানুষজন আছে। তো সুতরাং তাদের উদ্দেশ্যেই দেওয়া। যারা আগে দেখে ফেলেছেন তাদের বিরক্তির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই ভিডিওটি যেহেতু একটু ভালো লাগার ভিডিও, মন ভালো লাগা থেকেই মানে এই ভিডিওটি করা, এবং আপনাদেরও মন ভালো হবে এই ভিডিওটি দেখলে। তো সুতরাং সেই কথাটা আবারও একবার বলি, যে পে স্কেল নিয়ে আলোচনা আমরা কখনো থামতে দেব না, পে স্কেল নিয়ে আলোচনা চলবেই। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আসুন আমরা নতুন পে স্কেলে পে ফিক্সেশন কীভাবে হবে সেটা একটু আমরা দেখে নিই। যে কোনো নতুন পে স্কেল দেওয়া হলে পে ফিক্সেশনের 2টি পদ্ধতি থাকে। একটি হচ্ছে পার্থক্যযোগ পদ্ধতি, আরেকটি হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। তো এখন প্রশ্ন হলো যে কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়, এর উত্তর আপনারা ভিডিওটি দেখতে দেখতে পেয়ে যাবেন। তো আমরা প্রথমে একটু ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি নিয়ে আলোচনা করব। যে এই ফাঁকে একটু আমি বলে রাখি, ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিটি, এই পদ্ধতিতে আমাদের দেওয়া হয় না। কেন দেওয়া হয় না, ওই যে যেটা বললাম, উত্তরটা শেষে জানবেন। তো এইখানে অনেকগুলো বিষয় আছে, মানে সূত্রের মতো আছে। এই সূত্রগুলোর মধ্যে আমরা যাব না, আমরা একটি বাস্তব উদাহরণ দেখি। ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি হচ্ছে, ধরুন আপনি পুরাতন স্কুলের প্রারম্ভিক মূল বেতন হলো 14তম গ্রেডে 10,200 টাকা, ইনক্রিমেন্ট সহ বর্তমানে মূল বেতন হলো 13,050 টাকা। আর নতুন যে পে স্কেল দেওয়া হলো, সেইখানে ধরুন মূল বেতন হবে 14তম গ্রেডে 20,400 টাকা, আমরা 100% ধরে করছি। এখন প্রশ্ন হলো যে, দেখুন এটা পাওয়ার জন্য আপনাদেরকে বেশি দূরে যেতে হবে না। যখন একটি পে স্কেল হবে, একটি পে স্কেল হওয়ার পর সরকার এরকম একটি চার্ট, আপনারা এইখানে যেটা দেখতে পাচ্ছেন সেরকম একটি চার্ট আপনাদেরকে দেওয়া হবে। তো যেটা দ্বারা আমরা করতে পারবো যে কোন স্কেলে বেতন কত নির্ধারিত হবে সেটা। তো আমরা 14তম গ্রেড ধরেছিলাম। দেখুন 14তম গ্রেডের স্টার্টিং হচ্ছে 10,200, এটা শেষ হবে গিয়ে 24,680 টাকাতে। তো এরপরে আপনার আমরা যদি একটু দেখি, প্রথম বছরে এটা
10,710, দ্বিতীয় বছরে 11,250, তৃতীয় বছরে 11,820, চতুর্থ বছরে 12,420, পঞ্চম বছরে গিয়ে 13,050। তো এই যে ইনক্রিমেন্টগুলো, এই ইনক্রিমেন্টগুলো সহ একটি পে স্কেল দেওয়া থাকবে। তো পে স্কেল দেওয়া থাকলে ওইখান থেকে আমরা মানে বুঝতে পারবো যে আমাদের প্রারম্ভিক বেতনটা কত হবে। তো এই যে 10,200 টাকা প্রারম্ভিক বেতন হলো, এখন আমরা ইনক্রিমেন্ট ফ্যাক্টরটা বের করব। ইনক্রিমেন্ট ফ্যাক্টরটা আর কিছুই না, বর্তমানে আপনি ইনক্রিমেন্ট সহ আপনার যে বেতনটি আছে, যেমন 14তম গ্রেড 10,200 টাকা, এটা ইনক্রিমেন্ট সহ বর্তমানে বেতন হচ্ছে 13,050 টাকা। তাহলে আমরা কি করব, এই 13,050 অর্থাৎ ইনক্রিমেন্ট সহ যেটা পাচ্ছেন আপনি বর্তমানে, এটাকে ওই পে স্কেলের বেসিক মানে যেখান থেকে স্টার্ট হয় ওই স্টার্টিং বেসিক দিয়ে আমরা ভাগ করব। তাহলে 14তম গ্রেডের স্টার্টিং বেসিক হচ্ছে 10,200 টাকা, আর ইনক্রিমেন্ট সহ আপনার হচ্ছে 13,050 টাকা। তো এইটাকে যখন আমরা করব, তখন আমরা যখন ভাগ করব আমরা, তখন আমরা এইখানে যে মানে অনুপাতটা, সেই রেশিওটা পেয়ে যাব। আমরা সেই রেশিওটা পেয়েছি কত, আমরা সেই রেশিওটা পেয়েছি আমরা 1.27 সামথিং। তো আমরা এটাকে ধরে নেই 1.27। তো গণনাকৃত মূল স্কেলে গিয়ে যেটা হবে, আপনি নতুন যে পে স্কেল দেওয়া হবে, ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম যে নবম পে স্কেলের এই 14তম গ্রেডের স্টার্টিং হবে 20,400, আমরা ধরে নিলাম। তো 20,400 যদি হয়, তাহলে এই 20,400 এর সাথে আমরা এই যে ফ্যাক্টরটা বের করলাম, সেই ফ্যাক্টরটাকে আমরা গুণ দেব। গুণ দিলে আমাদের হবে কত, 26,100। এখন আমরা যে চার্টটি দেখিয়েছিলাম আপনাদেরকে, এরকম চার্টে যদি সরাসরি 26,100 থাকে, আপনার বেতন 26,100 নির্ধারিত হবে। যদি সরাসরি 26,100 না থাকে, তাহলে 26,100-এর উপরে বেশি কাছাকাছি যেটা, সেটা যাবে। আমি আবার একটু বলি, ধরুন আপনার 26,000 টাকা আপনার বেতন নির্ধারিত হলো। এখন এই অবস্থায় 26,000 টাকা ওই পে বিবরণীতে বা পে স্কেলে ওই 26,100 সরাসরি নেই। এর ফলে কি হবে, ধরুন তিনটে আছে, একটি হচ্ছে 26,400, আরেকটি হচ্ছে 25,800, আরেকটি হচ্ছে 27,000। তাহলে এইখানে নিয়ম হচ্ছে বেতন কখনো কমবে না, অর্থাৎ 26,100 যেহেতু নেই, তাহলে 25,800 হবে না। এর উপরে এক ধাপ উপরে সবচেয়ে কাছাকাছি যেটি আছে সেটি হবে। তাহলে সেটি কত হবে, সেটি হবে 26,400। আমার মনে হয় যে এর থেকে সহজ করে বলার মতো আর কোনো সুযোগ আছে। জাস্ট বর্তমানে আপনি যে বেতনটা পান, সেই বেতনটাকে আপনার গ্রেডের স্টার্টিং দিয়ে ভাগ করবেন। ভাগ করে যে অনুপাতটি পাবেন বা যে সংখ্যাটি পাবেন, সেই সংখ্যাটিকে আপনি নতুন যে পে স্কেলে ওই গ্রেডের স্টার্টিং বেতন যা হবে তার সাথে গুণ করবেন। ব্যাস, একদম হয়ে গেল। আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন ভালো লাগার জন্য, কিন্তু এইটা কেন পাবেন না আমরা একটু পরে জানাচ্ছি। এরপরে আসি আমরা পার্থক্যযোগ পদ্ধতি, একদম মানে সহজ, এটা নিয়ে কোনো নেই, মানে প্যারা নেওয়ার দরকার নেই। যেমন ধরুন 14তম গ্রেডে তিনি শুরু করেছেন 10,200 টাকা থেকে, ইনক্রিমেন্ট সহ বর্তমানে তার মূল বেতন হচ্ছে 13,050 টাকা। তো নতুন স্কেলে স্টার্টিং যদি 20,400 টাকা হয়, এবার একটু থামবো। ওই যে বলছেন একটু জোর খাটাবো আপনাদেরকে, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা তো বেতন দিচ্ছি আপনাদেরকে। যতই গাছে কাঁঠাল থাকুক, আমরা গোফে তেল লাগাচ্ছি। তো এই খুশিতে হলেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি, বেল বাটনটি অন করে রাখুন, যাতে নোটিফিকেশনটি সাথে সাথে পেয়ে যান। তো আলোচনা একটু ছন্দপতন হয়েছে। আচ্ছা, আমরা ছন্দটা আবার নিয়ে আসি। 14তম গ্রেডে মূল বেতন হচ্ছে 10,200 টাকা, ইনক্রিমেন্ট সহ বর্তমানে তার বেতন হলো 13,050 টাকা। তাহলে প্রারম্ভিক মূল বেতন আমরা ধরে নিলাম যে নতুন পে স্কেল যেটা হবে সেটাতে 20,400 টাকা। তাহলে পার্থক্যটা বের করতে হবে আপনার। এই পার্থক্যটা কিছুই নয়, আপনি বর্তমানে যেই গ্রেডে আছেন সেই গ্রেডের স্টার্টিং বেসিক আর আপনি যেটা পান, তার মানে আপনি বর্তমানে পান 13,050 টাকা, আর আপনার স্টার্টিং বেসিক হচ্ছে 10,200 টাকা। তো এই 13,050 টাকা থেকে আপনি 10,200 টাকা বিয়োগ দেন, বিয়োগ দিলে পাবেন আপনি 2,850 টাকা। এবার এটাকে নতুন পে স্কেলে ওই জায়গাতে স্টার্টিং যেই স্কেলটি আছে বা স্টার্টিং যেই বেতনটি আছে, সেই বেতনটির সাথে আপনি ওই বৃদ্ধিটুকু বা ওই পার্থক্যটুকু যোগ করে দেবেন। যেমন আমরা এখানে 13,050, এই 13,050 থেকে যখন 10,200 বিয়োগ করলাম, তখন আমরা পেলাম 2,850।
খেয়াল করুন। তো এই 2850 হলো আমার বর্তমানে আমি যে স্কেলে আছি বা যে গ্রেডে আছি সেই গ্রেডের বেসিক এবং আপনি ইনক্রিমেন্ট সহ যেটা পাচ্ছেন তার পার্থক্য। এবার এই পার্থক্যটাকে নতুন পে স্কেলে ধরুন 14তম গ্রেড শুরু হলো 20,400 টাকা, তাহলে এই 20,400 টাকার সাথে আপনি 2,850 টাকা যোগ করে দেন, তাহলে 20,400 যোগ 2,850, তাহলে আমরা পাবো কত? 23,250 আপনার বেতন। মোটামুটি আমরা পার্থক্য যোগ পদ্ধতিতে এভাবে হিসেব করা হয়। এখন বাংলাদেশে সবসময় বিগত দিনগুলোতেও পার্থক্য যোগ পদ্ধতি ব্যবহৃত হয়েছে এবং এবারও যদি আপনারা খুব বেশি সৌভাগ্যবান না হন তাহলে পার্থক্য যোগ পদ্ধতিটাই ব্যবহার করা হবে। কারণটা কি? উত্তর বলছিলাম শেষে দেব, মনে হয় যে উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। এর কারণটা হলো, যখন আমরা ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিটা ব্যবহার করেছি তখন আমাদের বেতন পেয়েছি আমরা 26,100, কিন্তু যখন আমরা পার্থক্য যোগ পদ্ধতি ব্যবহার করেছি তখন আমরা বেতন পাচ্ছি 23,000 সামথিং। তার মানে পার্থক্য যোগ পদ্ধতিতে বেতন দেওয়া হলে বেতন কিছুটা কমে যায়। আর স্বাভাবিক, আমরা সমালোচনা না ঠিক, যে যত কম দেওয়া যেতে পারে সেটাই। তো এইখানেও পার্থক্যযোগ পদ্ধতিতে আপনার নতুন যে বেসিক হবে সেই নতুন বেসিকে ওইটাই, যদি পে স্কেলের চার্টে সরাসরি ওইটাকে পাওয়া যায় তাহলে ওটাই হবে আপনার বেতন। যদি সেটা না পাওয়া যায় তাহলে ওর থেকে উপরে, এক ধাপ উপরে যেটা আছে সেটা হবে। যেমন ধরুন আমরা এইখানে তো 23,250 আমরা আমরা পেলাম। তো 23,250 যদি চার্টে সরাসরি না থাকে যদি 23,500 থাকে, তাহলে আমরা সরাসরি ঠিক উপরের ধাপে 23,500-তে চলে যাব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বেতন নির্ধারণের প্রক্রিয়া বা পে ফিক্সেশনের প্রক্রিয়া, এবং এটা যখন পে স্কেল দেওয়া হয় তখন এ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানানো হয় এবং সব যে অডিট অফিসগুলো যেগুলো আছে বা আমরা যেটাকে বেতন নির্ধারণের বা পে ফিক্সেশনের জন্য আইবেস আমরা যে ব্যবহার করি সেখানে এই সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা আসবে আর আমরা আরও ভালোভাবে তখন জানতে পারবো। তবে যেটা হচ্ছে যে সব কিছুর আগে দরকার পে স্কেলটা। প্রিয় দর্শক, কী মনে হয় আপনাদেরকে, আমরা যে এত আশাবাদী, আমাদের সেই বুকটা কি শেষ পর্যন্ত ভাঙবে কি না, অর্থাৎ আশাটা কি শেষ পর্যন্ত আমাদের গুরুবালি হবে কি না? কী মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা যে দুটি পদ্ধতি দেখালাম, আপনাদের মতামত কি, কোন পদ্ধতিতে দিলে সবচেয়ে ভালো হয় অবশ্যই মতামতে জানাবেন। আর আমরা যে পে ফিক্সেশনের পদ্ধতি দেখালাম সেখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো পরামর্শ থাকে, ইভেন আমারও যদি দেখাতে কোথাও ভুল হয় তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা বিরূপ মন্তব্য করবেন, আপনাদের পক্ষ হয়ে আমি শুরুতে বিরূপ মন্তব্য করে দিয়েছি, কিন্তু এরপরে যদি আরও কিছু করতে ইচ্ছে করে অবশ্যই করবেন, কারণ আপনারাও আমাদের এই বৃহৎ পরিবারের একটি সৌন্দর্য। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। যাওয়ার আগে আরও একবার, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সবার জন্য শুভ